আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিটিভিএনের এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুন্দর এবং সুস্থ জীবনের সাথী, অর্থাৎ এই সুন্দর এবং সুস্থতা একসাথে পেতে গেলেই দুটোর ক্ষেত্রেই বলবো একমাত্র নাম ডক্টর প্লাস। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বিষয় যখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে বাবা মা থেকে শুরু করে তার সারাউন্ডিংয়ে যারা থাকেন তাদের নানা রকম চিন্তা থাকেই। কারণ বাচ্চার বিভিন্ন রকম বিহেভিয়ারে কোনো রকম চেঞ্জ দেখতে পাচ্ছেন তার প্যারেন্টস অথবা তার সারাউন্ডিংয়ে যারা, তারা নানা রকম ধারণার বশবর্তী হয়ে অনেক কিছু ভেবে ফেলেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সত্যি হয়তো বাচ্চাটা সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু তারা সেটাকে খুব স্বাভাবিকভাবে ভাবছেন এবং অনেক ডিলে করছেন তাকে সঠিক সময় ডক্টরের কাছ পর্যন্ত নিয়ে যেতে। কোনটা কোন ক্ষেত্রে আমরা বলছি, নানা রকম সমস্যা তো রয়েছে, তার মধ্যে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে বহু বাচ্চাদের আমরা দেখতে পাই অনেক দেরিতে তারা কথা বলে। এটা কি আদৌ কোনো সমস্যা, কিংবা এটা কোনো ডিজিজ কন্ডিশন আমরা বলতে পারি কি না? এটা স্বাভাবিক, কোন স্টেটটাকে আমরা স্বাভাবিক বলছি এবং কোন স্টেটটাকে আমরা বলছি যে না, এবার ডক্টরের সঙ্গে পরামর্শ করা উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব অবশ্যই। এবং আপনারা যারা ওপারে রয়েছেন তাদের জন্য বলি, আমাদের বিষয়ভিত্তিক আলোচনা যেহেতু আজকেও বিষয় থাকছি আমরা, কিন্তু তবুও যারা বিভিন্ন রকম বাচ্চাদের অন্যান্য সমস্যাগুলো নিয়েও ভুগছেন, মনে করছেন আপনাদের মনে অনেক কোয়ারিজ আছে, আপনারা জানতে চাইছেন, অবশ্যই ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন রিনাউন্ড চিকিৎসক ডক্টর সুমন্ত ভট্টাচার্য, চাইল্ড স্পেশালিস্ট। অনেক স্বাগত ডক্টর আপনাকে। থ্যাংক ইউ। তো এটা নিয়ে আজকে খুব আলোচনা ইম্পর্টেন্ট, এটা একটা আমার মনে হলো যে এটা নিয়ে আলোচনা করা উচিত। বিকজ এখন আমাদের এই ডেভেলপিং কান্ট্রি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এগুলোতে খুব সমস্যা, এই প্রবলেমগুলো ছিল। এখন আমাদের ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রিতে এটা একটা মারণ রোগের মতো এগিয়ে চলেছে, এবং সেটা হচ্ছে স্পিচ ডিলে। এই যে অনেক মা বাবাই আমার কাছে এই যে আমি চেম্বার করি এবং বহু পেশেন্টরা আসেন, বহু দূর দূর থেকে মা বাবারা আসেন, এবং তাদের একটাই প্রশ্ন, ডাক্তারবাবু বাচ্চা না কথা বলছে না, বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, ও মা বাবা ভালো করে পরিষ্কার বলছে না, সিঙ্গেল ওয়ার্ডস বলছে না, বা যেই সময় 2 ওয়ার্ডস বলার কথা বলছে না। তার মানে কি এটাই কি সমস্যা? তার মানে কি এটা কি অ্যাবনর্মালিটি না নর্মাল? এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। খুব স্বাভাবিক, তারা ওয়েট করে থাকেন যে বাচ্চা কখন বাবা বা মা বলবেন, ফার্স্ট কথা শোনার জন্য। একদম, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা সব মা বাবারাই এক্সপেক্ট করে থাকেন। কিন্তু আজকে যেটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, যেটা নিয়েই আমরা আজকে মেনলি করব, সেটা হচ্ছে যে এই স্পিচ ডিলে, মানে দেরি করে কথা বলা, বয়স অনুযায়ী যেটা ধরুন থিওরিটিক্যালি যেটা বলা উচিত যে বয়সে, সেইটা যদি না বলে, তার মানে কি সেটা সবসময় অ্যাবনর্মাল, নাকি সেটা নর্মালিও ঠিক হতে পারে? এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্যই কিন্তু ডাক্তারের পরামর্শটা খুব ইম্পর্টেন্ট। মানে স্পিচ ডিলে হলেই যে সবসময় সেটা অ্যাবনর্মাল, সেটা কিন্তু নয়। মানে দিস ইজ দ্য মেইন থিং। এবং অ্যাবনর্মালিটি মানে কি, স্পিচ ডিলে হলে, স্পিচ ডিলের অনেকগুলো কারণ আছে, কিছু প্যাথোলজিক্যাল রিজন আছে, কিছু নর্মাল ন্যাচারাল ওয়েতে কিছু হয়। যেরকম ন্যাচারাল ওয়ে যদি আমি বলি স্পিচ ডিলে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফ্যামিলিয়াল ডিলে। ফ্যামিলিয়াল ডিলে মানে ধরুন মা বা বাবা, এদের কোনো হিস্ট্রি আছে ছোটোবেলায় যে তোরা খুব দেরি করে কথা বলেছিলি, হ্যাঁ, আচ্ছা, তখন অনেক সময় দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে সেটা ইনহেরিটেড হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং এই কম্প্যারিজনসগুলো কাদের ক্ষেত্রে আসে? যাদের ক্ষেত্রে বিশেষ করে ধরুন টুইন প্রেগন্যান্সি, বা ধরুন আগে একটি বাচ্চা আছে, এখন আবার নতুন একটি বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে একটা কম্প্যারিজন চলে আসে যে এই আমার আগের বাচ্চা তো বেশ তাড়াতাড়ি বলেছিল 1.5 বছরে, এখন বলছে না, তাহলে কি দ্যাট ইজ এ কনসার্ন? সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটাই আমাদের আজকের আলোচনার মানে বিষয়। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলিয়াল ডিলে কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ। কিন্তু প্রশ্নটা তখন আসে যখন বহুদিন থেকে দেখা যাচ্ছে যে বাবা মায়েরা ওয়েট তো করে আছেন, কিন্তু মনে হচ্ছে যে সঠিক সময়টা পার হয়ে গেছে। একটা বিষয় আমরা দেখতে পাই জেনারেলি, যে বাচ্চারা অনেক ডিলে তাদের অ্যাক্টিভিটিগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে অটিজম, যেটাকে আমরা বলি অটিজম। একদম। তো
ডিলে করে অনেক দেরি করে কথা বলছে, তার মানেই কি অটিজম? একদম, এটা একটা প্রশ্ন। এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা আপনি করলেন, যে স্পিচ ডিলে মানেই কি আমরা ভেবে নেব যে বাচ্চাটির অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হচ্ছে। এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলতে গিয়ে যেটা খুব ইম্পর্টেন্ট, এটাও প্রচুর এখন ডেভেলপিং কান্ট্রিতে মারণ রোগের মতো বাড়ছে, এবং এর মেন বেসিক পয়েন্ট যেটা অটিজম স্পেকট্রামে, যে কমিউনিকেশন উইল বি হ্যাম্পার্ড। দ্যাট ক্যান বি ইন দ্য ফর্ম অফ ভার্বাল, দ্যাট ক্যান বি ইন দ্য ফর্ম অফ নন ভার্বাল। নন ভার্বাল মানে আমরা না কথা বলেও অনেক কিছু বোঝাই আমাদের গেস্টার দিয়ে, মুখের এক্সপ্রেশন দিয়ে, সেটা থাকে না অটিজম স্পেকট্রামে, আর ভার্বালটা তো এফেক্টেড হয়। কিন্তু যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্পিচ ডিলে মানেই কি অটিজম? না, সেটা কিন্তু সবসময় নয়। স্পিচ ডিলের যেরকম আমি এক্ষুনি আপনাদের বললাম, যে স্পিচ ডিলের একটা খুব ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন কজ হচ্ছে ফ্যামিলিয়াল ডিলে। মানে অটিজম স্পেকট্রাম নাও হতে পারে, ওর মা বাবা দেরি করে কথা বলেছে, বা ওর কোনো পিয়ার মানে ওর কোনো সিবলিং মানে হচ্ছে ওর ভাই বোন কেউ ছিল বা দাদা, তারা দেরি করে কথা বলেছে, তখন সেক্ষেত্রে হতে পারে, দ্যাট ক্যান বি জেনেটিক্যাল। 2 নম্বর কারণ হচ্ছে স্পিচ ডিলের, অ্যাজ দিস ইজ রিলেটেড টু দ্য ওরাল ক্যাভিটি, এই ওরাল ক্যাভিটির কিছু প্রবলেমের জন্য অনেক সময় স্পিচ ডিলে হয়। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কারণ, আমরা আসলেই সেটা স্পিচ ডিলে নিয়ে জেনারেলি আমি দেখি বাচ্চাদের বা চেক আপ করার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড টাং টাই। জিভের যে মাথাটা আমাদের হয়, টাঙের যে মাথাটা, সেটা নিচে তালুর সাথে একটা ছোট্ট স্ট্র্যান্ড দিয়ে লাগানো থাকে, সো দ্যাট ইজ কল্ড টাং টাই। এবার আমরা যখন কথা বলি, আমাদের টাং মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা টাং মুভমেন্ট না করলে কিন্তু কথা বলতে পারবো না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পার্সেন্টেজ অফ বাচ্চার ক্ষেত্রে এই টাং টাই ইজ এ রিজন অফ স্পিচ ডিলে। টাং টাই থাকলে তার জন্যও কিন্তু কথা বলা দেরি হতে পারে, তার মানে কিন্তু সেক্ষেত্রে অটিজম নয়, তার কারণটা হচ্ছে টাং টাই। সেকেন্ড যদি আরেকটা কারণ বলি, অনেক সময় আমাদের এই টনসিলের পেছনে একটা গ্ল্যান্ড থাকে, দ্যাট ইজ কল্ড অ্যাডিনয়েড। আসবো, তবে একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি ঝাড়খণ্ড থেকে বলছি। কি নাম? আমার নাম হচ্ছে রীতা প্রসাদ। বেশ, কি জানতে চান? আমি জানতে চাই, আমার এক নাতি আছে, 4.5 বছর বয়স, ঠিক আছে? তো ও মানে কথা এরকম পোয়েম টোয়েম সব বলে, কিন্তু যেমন মনে করুন বলবে যে আমি জল খাবো বা আমার খিদে পেয়েছে, এগুলো বলে না, কিন্তু এরকম সব কথাই বলে, যেমন সব কথাই এক ওয়ার্ড বলে, ডবল ওয়ার্ড বলতে পারে না। বয়সটা কত আরেকবার বলুন? মোবাইলের পোয়েম গুলো বলে, সবগুলো বলে দেবো, কন্টিনিউয়াস সব বলে দেবে। আপনি বয়সটা কত বললেন? 4.5 বছর? 4.5 বছর। ওনার প্রশ্নটা কি মানে জানতে চাই? 4.5 বছর বয়স, হ্যাঁ, সবকিছুই বলে, কিন্তু একটা কমপ্লিট যে সেন্টেন্স সেটা বলতে পারছে না। আচ্ছা, ঠিক আছে। আপনি প্রথমত যেটা হচ্ছে না, এমনি 1 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা স্ক্রিন বন্ধ করে দিন। মোবাইল টিভি কিন্তু বেশি দেখাবেন না বাচ্চাকে। স্ক্রিন ইজ অলসো ইম্পর্টেন্ট পার্ট, যেটার জন্য কিন্তু স্পিচ ডিলে বা কমিউনিকেশনে ডিলে হয়। এবং স্ক্রিন টাইম একদম কমিয়ে দিন। সারা দিনে 24 ঘন্টা, হয়তো নট মোর দ্যান 2 আওয়ার্স, 2 ঘন্টার বেশি একদমই নয়, 1 থেকে 2 ঘন্টা। 2 নম্বর হচ্ছে ওর সঙ্গে কমিউনিকেট করতে থাকুন, ওকে অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করান। স্কুলে তো যাচ্ছে ডেফিনেটলি, স্কুল থেকে আপডেটস নিন। তবে ডেফিনেটলি যদি মনে হয় এরকম যে 4.5 বছর অনুযায়ী ওর বাকি সব নর্মাল, খুব কম জায়গাটাতে হচ্ছে, সেটা আমার মনে হয়, যেটা আপনার কথা শুনে মনে হলো, যে দ্যাট উইল বি আই থিঙ্ক কাভার্ড, মানে কিছুদিনের মধ্যে হয়তো পুরোটাই করতে পারবে। কিন্তু তাও যদি কোনো কনফিউশন থাকে এরকম যে না, বাকি অন্যান্য নন ভার্বাল কমিউনিকেশনও বা এজ অ্যাপ্রোপ্রিয়েট যেভাবে, যেখানে যে বিহেভিয়ার করা উচিত, যেখানে ধরুন একটা মজার খেলা হচ্ছে সেখানে হাসা উচিত, যেখানে যেভাবে তাকানো উচিত, যেভাবে নন ভার্বাল এক্সপ্রেশন দেওয়া উচিত, সেগুলো যদি সব ঠিকঠাক না করে, তাহলে আমার মনে হয় একবার আপনি ডাক্তারের পরামর্শ নিন। আমাদের এখানেও ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন, আমরা ডেভেলপমেন্টাল এখানে দেখি বাচ্চাদের, ঠিক আছে? মানে সত্যি একটি বাচ্চা যদি স্বাভাবিক আচরণ না করছে, তখন কিন্তু এটা চিন্তার জায়গা। একদম। এবং 4.5 বছর যেখানে বয়সে একটা টোটালি তার যে এক্সপ্রেশন, সেটা অনেক বাচ্চারা দেখা যায় বলতে পারে ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে বলবো যে ডিলে না করে, দেরি না করে, ডক্টর যেরকম সাজেস্ট করলেন আপনাকে, খেয়াল করুন তার সমস্ত অ্যাক্টিভিটিগুলো। এরপরেও যদি মনে হয় ডক্টর কনসালটেশন নিতে চান, অবশ্যই দেখুন টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে নাম্বারস কল হচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে ডিটেলে জেনে নিন। বিভিন্ন জায়গায় ডক্টর কিন্তু চেম্বার করছেন। তো আমাদের বিষয় আসি ডক্টর। হ্যাঁ, এবার যেটা আমি বলতে বলতে তখন থেমে গেলাম, যে স্পিচ ডিলের কী কী কারণ। তো অলরেডি আমরা আলোচনা করেছি 3টে জিনিস, একটা ফ্যামিলিয়াল ডিলে, একটা হচ্ছে
টাংটাই আমি বোঝালাম, আরেকটা গ্ল্যান্ড নিয়ে আমি বলছিলাম। এই টনসিলের পেছনে একটা গ্ল্যান্ড থাকে, দ্যাট ইজ কল্ড অ্যাডিনয়েড। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় এই অ্যাডিনয়েড হাইপারট্রফি। দেখবেন অনেক মা বাবা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে বাচ্চা রাত্রিবেলা ঘুমের মধ্যে নাক ডাকছে, স্নোর করছে। হ্যাঁ, তার বয়স হয়তো 5-6 বছর, কিন্তু সে বড়দের মতো স্নোর করছে। দ্যাট ক্যান বি ডিউ টু দ্য অ্যাডিনয়েড হাইপারট্রফি। এবং অ্যাডিনয়েড হাইপারট্রফি অনেক সময় এই যে আমাদের ভোকাল কর্ড, আমাদের স্পিচটা কীভাবে হচ্ছে, এই যে আমার কথাটা বাইরে যে ফোনেশনটা হচ্ছে, এখানে আমাদের ভোকাল কর্ডে একটা পর্দার মতো আছে, সেটা নড়ছে, কম্পন হচ্ছে, তারপরে আমাদের সাউন্ডটা বেরোচ্ছে। এই অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা কী করে, এই যে কম্পন হওয়ার জন্য যে প্রেশারটা দরকার এয়ারের, সেটা তৈরি হতে দেয় না, তখনও কিন্তু স্পিচ একটা প্রবলেম হতে পারে। নেক্সট অন্য কারণ কিছু জেনেটিক্যাল রিজন আছে যার জন্য অনেক সময় স্পিচ ডিলে হতে পারে। যেরকম কালমান সিনড্রোম বলে একটা জেনেটিক্যাল ডিজিজ আছে, যেটাতে অনেক সময় এরকম স্পিচ ডিলের প্রবলেম হতে পারে। এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ দুটোই প্রবলেম হতে পারে, এটা আমি আসছি পরে, হোয়াট ইজ এক্সপ্রেসিভ, হোয়াট ইজ রিসেপটিভ। নেক্সট হচ্ছে স্পিচ ডিলের আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা অনেক সময় আমাদের অগোচরে আমরা মিস করে যাই। আমি জানি মা বাবা ইজ দ্য বেস্ট হিরো অ্যান্ড হিরোইন অফ দেয়ার কিডস লাইফ, হ্যাঁ, কিন্তু আমরা নিজেরাই এখন প্রেশারে এত বেশি, আমরা একটা দৈনন্দিন জীবনে এত বেশি ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছি যে আমরা সবাই একটা ইঁদুর দৌড়ে আছি। তাতে অনেক সময় আননোয়িংলি একটা নেগলেক্ট হয় বাচ্চারা। সো নেগলেক্ট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ স্পিচ ডিলে। আমরা সময়ই দিই না বাচ্চাকে সেরকম। আমরা বাচ্চার সঙ্গে হয়তো সারাদিনে এমন সময় বাচ্চার সঙ্গে দেখা করছি যখন সে ক্লান্ত হয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ছে, আবার পরের দিন সকালে সে যখন চোখ খুলছে তখন আমাদের আর সে দেখতে পাচ্ছে না, তখন সে দেখছে কি কাজের লোকটাকে, তখন সে দেখছে কি তার ন্যানিকে। সো দিস আর অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ ডিলে। স্পিচ ডিলে যাতে না হয়, কমিউনিকেট করতে থাকুন, বাচ্চাকে কোয়ালিটি টাইম দিন, বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করুন, বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোন, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং নেগলেক্ট ইজ এ ইম্পর্টেন্ট কজ অফ এ স্পিচ ডিলে। বাচ্চা যদি কথা বলারই লোক না পায়, কথা বলার এক্সপ্রেশন না পায়, সে সারাক্ষণ যদি মোবাইল নিয়ে বসে থাকে, নিজের তার টাইমটার জন্য সে কোয়ালিটি টাইম পাচ্ছে না, তাহলে কিন্তু স্পিচ ডিলের একটা ভীষণ ইম্পর্টেন্ট রিজন। এটা কিন্তু একটা খুব বড় জায়গা, যে একটা ইমোশনাল যে অ্যাটাচমেন্ট প্যারেন্টসদের সাথে বাচ্চার, সেই কমিউনিকেশনটাই আসছে না তাদের মধ্যে। তো ন্যাচারালি তারা তাদের লাইফে বিজি, কোথায় না বিভিন্ন যে মাধ্যমগুলো থাকে, মিডিয়াগুলো, তার মধ্যে সে ব্যস্ত রয়েছে। সুতরাং কোথায় সুযোগ তাদের এক্সপ্রেশনগুলো মানে দেওয়ার, স্বাভাবিকভাবেই কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে একটা ব্যাপার রয়েছে, যেটা একটা অভাব বোধ করছে, সেইখান থেকেও কিন্তু এটা হতে পারে। কিন্তু ডক্টর, প্রবলেমটা হচ্ছে সেখানে মানুষ বুঝবেন কি করে যে এটা আদতে একটা অটিজম বা কোনো কারণ হতে পারে, বা এটা অন্যান্য কারণ যেগুলো আপনি বললেন। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এটা বোঝার উপায় যেটা আমরা জেনারেলি বলি যে আমাদের 4 রকম নর্মাল লিভিং অ্যানিম্যালদের, এই পৃথিবীতে যত লিভিং অ্যানিম্যাল আছে তার 4 রকম ডেভেলপমেন্ট হয়। একটা হচ্ছে গ্রস মোটর, একটা ফাইন মোটর, একটা হচ্ছে স্পিচ, আর একটা সোশ্যাল কমিউনিকেশন। এইগুলোর মধ্যে স্পিচ উইল বি দ্য লাস্ট ওয়ান টু বি ডেভেলপড। মানে এই ডেভেলপগুলো যখন হতে থাকে, স্পিচ সবার পরে ডেভেলপ করে ইউজুয়ালি। এর এক একটা ফর্মুলা আছে, ফর্মুলা মানে ইন জেনারেল আমি বলছি, ধরুন 1 বছরে একটা বাচ্চার অ্যারাউন্ড ধরুন 2 ওয়ার্ডস মতো বলা উচিত, 1.5 বছরে একটা বাচ্চার 50 ওয়ার্ডস মতো বলা উচিত। সো দিস আর দ্য সামথিং। এবার যখন আপনি জেনারেল চেকআপে যাচ্ছেন চাইল্ড স্পেশালিস্টের কাছে, ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট যে এই বয়সে এই রকম বলা উচিত, ও কতটা বলছে, ওর এক্সপ্রেশন কতটা হচ্ছে, সেটা কিন্তু দেখেই আমাদের করতে হবে। মানে আপনার এই ব্যাপারটা নয় যে এটা কোনো ওই জ্বরের মতো কোনো সিমটম দেখাবে যেটা থেকে আপনি বুঝলেন যে স্পিচ ডিলে হচ্ছে। সো দিস ইজ দ্য থিং, হোয়াট এভার ইউ হ্যাভ টু নো যে এই বয়সে এই এক্সপ্রেশন হওয়া উচিত, এই বয়সে এই লেভেল অফ কথা বলা উচিত। 2 বছরে একটা বাচ্চার নিয়ার অ্যাবাউট 100 ওয়ার্ডস বলা উচিত। একটা ধরুন, অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমাকে দাও, আমি যাব, এইরকম 2 ওয়ার্ডস, এরকম একটা বাচ্চা মোটামুটি ধরুন 1.5 থেকে 2 বছরেই বলা উচিত। এইবার যদি দেখছি যে 2 বছর ক্রস করে যাচ্ছে, তখন ডেফিনেটলি আপনাকে সেটা দেখাতে হবে। এবার এটা তো আমি ধরুন একটা এক্সাম্পল দিলাম, এবার সেটা 3 বছরে একটা লেভেল আছে, 4 বছরে একটা লেভেল আছে। এবার এটার জন্য যেটা আপনারা সবচেয়ে সহজ উপায়, যখনই আপনি নিয়ারেস্ট যে চাইল্ড স্পেশালিস্টকে দেখাচ্ছেন, পেডিয়াট্রিশিয়ানকে, তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকবেন, তাহলেই এই ব্যাপারটা পিক আপ হবে যে ও ডিলেডে আছে না ডিলেড নয়। দিস ইজ দ্য থিং। হ্যাঁ, এটা হলো প্রথম। এই প্রসঙ্গে একটা জিনিস ইম্পর্টেন্ট, 2টো টার্ম হয়, একটা হচ্ছে লিমিট এজ আর একটা মিডিয়ান এজ। এর মানে কি, আমরা কখন কনসার্ন হব যে না এবার আমাদের ডাক্তার দেখানো উচিত, সেটা হচ্ছে প্রত্যেকটা ডেভেলপমেন্টের একটা এজ লিমিট হয়। ধরুন অ্যাজ ফর এক্সাম্পল যেটা আমি এক্ষুনি বোঝালাম, আমাকে দাও,
বা আমি খাবো, এই 2 ওয়ার্ড সেন্টেন্সগুলো আমরা ম্যাক্সিমাম ওয়েট করব 2 থেকে 2 বছর বা 2 বছর 3 মাস অবধি। এই 2 বছর 3 মাসটাকে বলা হয় লিমিট এজ, মানে এরপর যদি না বলে তখন কিন্তু আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর মিডিয়ান এজ কি? মিডিয়ান এজ মানে 50% বাচ্চা বলতে পারে, 50% বাচ্চা নাও বলতে পারে, কিন্তু দে আর অলসো নর্মাল। হ্যাঁ, এখানে একটু কমপ্লিকেটেড, আমি জানি একটু বুঝতে হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, বাট স্টিল আমি যতটা সম্ভব চেষ্টা করছি বোঝানো। লিমিটেজ যদি ক্রস করে, মানে যে কোনো একটা ডেভেলপমেন্টের এটা হচ্ছে লাস্ট লিমিট, এটা যদি ক্রস করে চলে যায় যে তারপরেও করছে না, তারপরেও বলছে না, এটা কিন্তু সব ডেভেলপমেন্টই সমান, তারপরেও দাঁড়াচ্ছে না, তারপরেও বসছে না বাচ্চা, এরপরেও ঘাড় শক্ত হচ্ছে না, সেটাকে বলি আমরা লিমিটেজ। এরপরে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে। তো স্পিচ ডিলে বোঝার উপায় একটাই, এটা আপনারা তো নিজেরা বুঝতে পারবেন না, আপনারা কমিউনিকেট করতে করতে, যেরকম ধরুন অন্যান্য বাচ্চাদের এত আপনারা বাচ্চারা অন্যান্য পরিবারে আরও বাচ্চা আছে তাদের দেখে একটা আইডিয়া তো আপনাদের আছে, কিন্তু নিয়ারেস্ট চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে এই ব্যাপারে রেগুলারলি একটা ফলো আপ, প্রত্যেকবার যখন যাবেন একটা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করা, যে ও বসছে কিনা, ঘাড় শক্ত হলো কিনা, দাঁড়ালো কিনা, কি বলছে, ব্যাবলিং করছে কিনা, একটু একটু কথা বলছে কিনা, এইটা যখনই মনে হবে যে না বলছে না, দেন ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ এ মানে ডেভেলপমেন্টাল। মানে যেটা নর্মালি হয় জেনারেলি একটা বাচ্চার মধ্যে যে চেঞ্জেসগুলো আসে, কথা বলার চেঞ্জেসটাও আসে, সেইগুলো যদি না সেটা যদি সময় মতো না আসে তখনই তাকে ভাবনা চিন্তা করা উচিত। আজকে আই থিঙ্ক আনসার পেয়ে গেছেন যারা দর্শক বন্ধু ওপারে রয়েছেন, কারণ ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এটা প্রশ্ন থাকে, তাহলে কখন আমি যাব ডক্টরের কাছে কনসালটেশন নিতে, তো আমার বাচ্চা তো কথা বলছে না, অনেক দেরি হয়ে গেল, হয়তো অনেক দিন ওয়েট করছেন। অনেকের বাচ্চা, যেটা আপনি বলেন যে কম্পেয়ার করতে থাকে, এই বাচ্চা কিন্তু অনেক আগে কথা বলেছে, সেই সময় একটা বিগ কোয়েশ্চেন মার্ক থাকে। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে এই ব্যাপারটা দেখতে হবে, যেটা ডক্টর বললেন, যে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক মনে হচ্ছে, সেই বুঝে কনসালটেশন নেওয়াটা ভীষণ প্রয়োজন। ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে এই যে সমস্যাটা বেড়ে যাচ্ছে, স্পিচ ডিলে হওয়ার একটা সমস্যা বেড়ে যাচ্ছে, এর আর কি কোনো বিশেষ রিজন রয়েছে এখনই? না, বিশেষ রিজন নেই, একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলছি এবং বারবার সব মা বাবাকে আমার রিকোয়েস্ট, যে এই টাইম দেওয়া, তাদের সঙ্গে ইন্টারাক্ট করানো। হ্যাঁ, এবং এখন আসলে আমরা এত বেশি ফাস্ট, এত লাইফ আমাদের এখন, আগেকালের দিনে যেরকম ফ্যামিলি ডাইনামিক্সটাও অন্যরকম ছিল। আমরা ছোটোবেলায় মানুষ হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, কাকা, দাদু, দিদা, এদের সঙ্গে। এখন যেমন সব নিউক্লিয়ার ফ্যামিলি, সো দে ডোন্ট হ্যাভ, এবার মা বাবাও তো খুব স্ট্রেসড আউট থাকে না সারাদিন, ধরুন কেউ আইটিতে জব করছে, কেউ বাইরে যাচ্ছে জব করতে, কারণ সেটাও খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফস্টাইল মেনটেন করতে গেলে, কিন্তু তার মধ্যে থেকেই না এগুলো করতে হবে। এবং সেই জন্য একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখুন এটাও ঠিক, মানে আমাদের এখন এমন একটা সিচুয়েশনে আমরা আছি যে আমরা তো আর ওই সেই 40 বছর আগের সিচুয়েশনটাতে ফিরতে পারবো না। তো এখন এর জন্য আবার কিছু উপায়ও আছে। উপায় মানে যেরকম ধরুন, অ্যাজ ফর এক্সাম্পল, এখন দেখবেন প্রচুর এই ব্যাপারটা অনেকটা গজিয়ে উঠেছে, সেটা হচ্ছে প্লে স্কুল। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য নিড অফ দ্য প্লে স্কুল? আমাদের সময় তো ছোটোবেলায় এসব প্লে স্কুল কিছু ছিল না। এখন প্লে স্কুল কেন? প্লে স্কুল হচ্ছে এই ডেভেলপমেন্টসগুলো যাতে কোনোভাবে ডিলেড না হয়, যে সময়টা আমরা ল্যাক করছি বাড়িতে, সেই কোয়ালিটি টাইমটা যাতে কিছুটা হলেও প্লে স্কুল দিতে পারে। প্লে স্কুল ইজ বেসিক্যালি ফর দ্য ওর ডেভেলপমেন্টাল ইমপ্রুভমেন্টের জন্য, বাচ্চারা যাতে ঠিকঠাক সময় ডেভেলপ করতে পারে। হ্যাঁ, বাচ্চারা যাতে এই ইন্টারাকশনসগুলো করতে পারে, কারণ প্লে স্কুলে ধরুন যে কোনো প্লে স্কুল হলেই সেখানে ধরুন 10-12টা বাচ্চার একটা গ্যাদারিংস হয়। হ্যাঁ, সেখানে এই ইন্টারাকশন, এখন তো সবই নিউক্লিয়ার ফ্যামিলি, ছোটো ছোটো ফ্ল্যাটে থাকা, তো সেখানে অনেক সময় অনেকগুলো বাচ্চা একসাথে পাওয়াটাও খুব মুশকিল হয় অনেকের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা উপায় হতে পারে। এবং প্লে স্কুলে যদি বলেন যে আইডিয়াল টাইম, হোয়াট উইল বি দ্য আইডিয়াল টাইম টু গো উইথ দ্য প্লে স্কুল, মোটামুটি আমি বলবো ধরুন ওই 2 বছর 2-3 মাস এরকম সময় হলে প্লে স্কুলে দিয়ে দেবেন। মানে if not possible for you to give the sufficient time at home, বাড়িতে দেখছেন যে সাফিসিয়েন্ট টাইম দিতে পারছি না, জয়েন্ট ফ্যামিলি নয়, আপনারা দুজনেই ব্যস্ত প্রচণ্ড, সেক্ষেত্রে বাচ্চাকে সাফার না করে যাতে ডেভেলপমেন্টাল ডিলে না হয়, সেই জন্য একটা প্লে স্কুলে কিছুক্ষণও থাকলো, 1-2 ঘন্টা থাকলো, সেখানে একটা ডেভেলপমেন্টাল ইমপ্রুভমেন্ট হতে পারে, এটা একটা পসিবিলিটি। 2 নম্বর হচ্ছে আমাদের আজকাল ডায়েট খুব ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়ার কিন্তু একটা পরিবর্তন ভীষণ ইম্পর্টেন্ট এই ডেভেলপমেন্টাল, বিশেষ করে স্পেকট্রাম রিলেটেড, এই যে অটিজম স্পেকট্রাম এখন এত বেড়ে গেছে। বাইরের খাওয়া বন্ধ, মিষ্টি জাতীয় খাবার বন্ধ। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই যে বাইরের যে ফাস্ট ফুডসগুলো, প্রচুর এর মধ্যে আর্টিফিশিয়াল কালার্স থাকে, যেগুলো কিন্তু বাচ্চাদের প্রচুর হ্যাম্পার করছে এই ডেভেলপমেন্টাল ডিলেতে, মানে ডেভেলপমেন্টাল এই পার্টে অনেকটাই ডিলে করছে এবং সোশ্যাল কমিউনিকেশন অনেক সময় হ্যাম্পার্ড হচ্ছে। সেই জন্য খাওয়া দাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আসি প্রয়োজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো স্যার, ম্যাম, আমি কল্যাণী থেকে বলছি।
বলুন। বলছি প্রশ্ন? আমার ছেলের বয়স 2 বছর। আমার ছেলের বয়স 2 বছর, ও এখনো ঠিক মতো কথা বলছে না, মানে এমনি জল বলে, বাবা বা এরকম বলে, মানে পুরোটা কথা বলে। ওকে এমনি বাকি জিনিসগুলো সব ঠিকঠাক করে? যখন ডাকেন ভয়েস কমান্ড ফলো করে, তাকায় আপনার দিকে সঙ্গে সঙ্গে, আপনি কোনো কিছু নিয়ে আসতে বললে সঙ্গে সঙ্গে নিয়ে আসে, এগুলো ফলো করে? হ্যাঁ হ্যাঁ, খুব চঞ্চল, খুব চঞ্চল। হ্যাঁ, সেটা একটা হাইপার অ্যাক্টিভিটির ব্যাপারের জন্য হতে পারে, এডিএইচডি। তো আমার মনে হয় না আপনি ওই খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করুন আর ওর সঙ্গে ইন্টারাক্ট করুন। ওকে আর 2-3 মাসের মধ্যে একটু প্লে স্কুলে ভর্তি করে দিন। কোনো একটা যদি প্লে স্কুলের অপশন থাকে কাছাকাছি, যদি কোনো একসাথে অনেকগুলো বাচ্চা যাতে ইন্টারাক্ট করতে পারে, সেই জিনিসটা একটুখানি দেখা। আর যদি তাও মনে হয় যে না প্রচণ্ড হাইপার অ্যাক্টিভিটি, স্কুল থেকেও কমপ্লেন আসছে আপনি যখন ভর্তি করলেন, বা ও খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, জেদ প্রচণ্ড বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি একবার কনসালটেশন করতে পারেন এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা একটা ডিটেলে অ্যাসেসমেন্ট করে দেন উই উইল থিঙ্ক অ্যাবাউট যে বাকি আর কিছু করার প্রয়োজন কিনা। আর নিজেরা সময় দেওয়া বাড়ান, ইন্টারাকশন বাড়ান আরও, ঠিক আছে, কথা বলুন। একদম, এটা কিন্তু ভীষণ জরুরি এবং আপনাদের জন্য ভীষণ প্রয়োজন যে যদি মনে করছেন যে বাচ্চা কোনো রকম অ্যাবনর্মাল বিহেভ করছে বা আপনি যেটা এক্সপেক্ট করছেন সময় মতো সেই অ্যাক্টিভিটিগুলো তার মধ্যে নেই, সেক্ষেত্রে এটাও একটা ব্যাপার বাচ্চাকে নিয়ে সরাসরি ডক্টরের কাছে একটা কনসালটেশন নেওয়া। কারণ ডক্টর তার অ্যাঙ্গেল থেকে, তার সাইড থেকে কিন্তু বিভিন্ন জিনিসগুলো অবজার্ভ করবেন এবং অবজার্ভ করার পরেই কিন্তু ডিসাইড করেন আদতে বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা। সুতরাং বাচ্চাকে নিয়ে আসতে হবে। দেখুন, হেল্পলাইন নাম্বার বলে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন। কোথায় কবে চেম্বার করছেন ডক্টর, অবশ্যই ডিটেলে আপনি পেয়ে যাবেন তথ্যগুলো। ডক্টর, এবার আসি যে আমরা অটিজম নিয়ে এত কথা বলছি, অটিজম বিষয়টা আসলে কি এবং ফার্স্ট সাইন যদি বলি কি? এটা খুব ভালো এবং ভালো প্রশ্ন, এবং জেনে রাখাও দরকার বাবা মাদের জন্য, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অটিজম স্পেকট্রাম বেসিক্যালি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। হ্যাঁ, এটাতে কি হয়, এটাতে বেসিক লাইন যদি আমি বলি, এক কথায় যদি বলি, হোয়াট ইজ অটিজম? অটিজম ইজ বেসিক্যালি নাথিং বাট কে এটাতে আমাদের যে নর্মাল সোশ্যাল কমিউনিকেশন হয়, সোশ্যালাইজেশন যেটা হয়, সেটা হ্যাম্পার্ড হয়। সেটা বাই এনি চান্স হ্যাম্পার্ড হতে পারে, যেটা আমি একটু আগেও স্পিচ ডিলে প্রসঙ্গে বলছিলাম। একজন রয়েছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি মধুস্মিতা বলছিলাম। বলুন। আমার ছেলের বয়স 7 বছর। ওর অসুবিধা হচ্ছে কি, ওর সেরেব্রাল পালসি আছে, ওর অ্যাডিনয়েডও বাড়ানো আছে, কথা বলছে না, থেরাপিও চলছে, কিন্তু এখন পর্যন্ত কথা বলতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, আপনার এই সমস্যাটা নিয়ে আমি একটু আগেও বললাম যে অ্যাডিনয়েড হাইপারট্রফি ইজ অলসো রিজন অফ স্পিচ ডিলে। আপনি যেটা করুন, আপনি ইমিডিয়েটলি একটু দেখান, কারণ 7 বছর তো বললেন মনে হয়, এখনও কথা বলছে না, মানে দ্যাট ইজ সিগনিফিকেন্ট। হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি দেখান, একটা কনসালটেশন করুন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তখন অ্যাসেসমেন্ট করে দেন আমি আপনাকে মানে আমরা বলে দেবো, মানে কিছু অনেকগুলো প্রসেস আছে, উই হ্যাভ টু স্টার্ট সাম মেডিকেশন, কিছু কথা বলার কিছু আছে। হ্যাঁ, তো সেগুলো আমি বলে দেবো, প্লাস থেরাপি কিছু দরকার হলে সেগুলো আমাদের প্রয়োজন হলে করতে হবে। কিন্তু আপনি ইমিডিয়েটলি 7 বছর যেহেতু, এটা কিন্তু ফেলে রাখবেন না, মানে এটা ন্যাচারাল প্রসেসে কিন্তু হবে না, মানে উই হ্যাভ টু ডু সামথিং, ঠিক আছে, ইমিডিয়েটলি। বেশ, আপনি সঙ্গে থাকুন। তো যেটা বলছিলাম, অটিজম স্পেকট্রাম যেটা বেসিক লাইন, যেটা আমি একটু আগেও বলছিলাম যে ভার্বাল বা নন ভার্বাল কমিউনিকেশনটা হ্যাম্পার্ড হবে। কারণ কি, প্রচুর রিসার্চেস হয়েছে এখন অবধি পৃথিবীতে, অটিজম স্পেকট্রামের এখন অবধি এক্স্যাক্ট কারণ বা একটি কারণ এখন অবধি পাওয়া যায়নি। দের ইজ নো স্পেসিফিক রিজনস ফর অটিজম স্পেকট্রাম। এখনও আমাদের ডাক্তারদের কাছে এবং যারা বিজ্ঞানী আছে, এগুলো নিয়ে যারা রিসার্চ ওয়ার্ক করেন বহুদিন ধরে, তাদের কাছেও দে আর অলসো নট নো, মানে আগে থেকে বলাটা খুব মুশকিল যে এই বাচ্চাটার অটিজম হবে, এই বাচ্চাটার হবে না। এটা বেসিক্যালি পুরোটাই ডিপেন্ড করছে। এবার রিস্ক ফ্যাক্টরস কিছু আছে যেগুলো করলে অটিজমের সম্ভাবনা বাড়ে, তার মধ্যে যেটা আমি অলরেডি আলোচনা করলাম, সময় না দেওয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড না করা, বাচ্চার সঙ্গে ইন্টারাকশন না বাড়ানো, স্ক্রিন টাইম প্রচুর দিলে। হ্যাঁ, এইবার মেন রিজনের মধ্যে অটিজমে আমরা যেটা মনে করি, কিছু জিনিস অনেকগুলো রিসার্চ হয়েছে, তার মধ্যে কিছু জিনিস বলে যে একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন আছে, মানে জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর বা জেনেটিক্যাল কিছু সিন্ড্রোমিক কিছু চেঞ্জেসের জন্য, বা জিনের মধ্যে কিছু মিউটেশন বলুন, হ্যাঁ, তারপরে মিওসিস, মাইটোসিস, মানে অনেক জিনের মধ্যে অনেক রকম চেঞ্জেস হয়, সেই চেঞ্জেসগুলোর জন্য অনেক সময় অটিজম হতে পারে। এবার অনেক সময় জেনেটিক হলে মা বাবারা আমাকে অনেক সময় প্রশ্ন করেন, স্যার আমার পরিবারে তো কেউ নেই, তাহলে আমার বাচ্চার হলো কেন? তখন এই প্রসঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট বলার, যে
জিনের যে টাইপ হয় সেটা দু রকম হয়, একটা ডমিনেন্ট হয়, একটা রিসেসিভ হয়। ডমিনেন্ট মানে যেটা আমার প্রকাশ পাচ্ছে, আমি যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। রিসেসিভ মানে আমার জিনটা আছে, ফল্টি জিনটা আছে বা গন্ডগোলের জিনটা আমার শরীরে আছে, কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না। এইবার সেটা কোনো ক্ষেত্রে হতে পারে জেনেটিক্সেই, আপনাদের পরিবারে ধরুন পূর্বপুরুষের কারোর ওই জিনটা ছিল কিন্তু প্রকাশ পায়নি, সেটা আপনার ছেলের ক্ষেত্রে কোনো কারণে প্রকাশ পেয়েছে এই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য। যেরকম আমরা সাধারণ ভাষায় বোঝাই আগুনে ঘি দেওয়া, ওর আগুন অলরেডি ছিলই, অল্প অল্প জ্বলছিল। ঘি হচ্ছে এই স্ক্রিন টাইম, ঘি হচ্ছে ওকে সময় না দেওয়া, ঘি হচ্ছে এই কোয়ালিটি টাইম না দেওয়া, ঘি হচ্ছে ওকে এই যে সারাক্ষণ মোবাইলের মধ্যে দিয়ে রাখা, ঘি হচ্ছে অন্য বাচ্চাদের সঙ্গে না মেশানো। সো দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর যেটা জেনেটিক্যাল একটা প্রিডিসপোজিশনকে আরও বেশি প্রস্ফুটিত করেছে বা ওকে এক্সপ্রেস করে দিয়েছে। সো দিস ইজ দ্য রিজন অফ দ্য অটিজম। মানুষ বুঝবেন কি করে? বেশ কিছু লক্ষণ তো থাকে অটিজমের ক্ষেত্রে। একটি বাচ্চাকে দেখছেন বাবা মা, একদম কি কি চেঞ্জেসগুলো দেখতে পাবেন? এক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি যদি এক কথায় বলি, যেটা বোঝার সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে, আমরা এক কথায় মেডিকেল টার্মে বলি ডেভেলপমেন্টাল রিগ্রেশন। রিগ্রেশন মানে দেখবেন এই অটিজম বাচ্চাদের খুব ক্লাসিক্যালি হয়, মা বাবারা আমার কাছে বলেন, ডাক্তারবাবু 2 বছর অবধি বেশ মা বাবা দাদু কুকুর বিড়াল সব বলছে, আমায় দাও, এরমও বলার চেষ্টা করছে। হঠাৎ দেখছি 2 বছর 3 মাস হলো বলা বন্ধ করে দিল। আগে যেগুলো বলছে সেগুলো বলছে না, আগে যেগুলো করতো সেগুলো করছে না। আগে আমি ওকে বলতাম, বাবু মোবাইলটা নিয়ে আয় তো, ওইখানে রাখা আছে, ঠিক মোবাইল নিয়ে আসছে। বাবু তোর জলের বোতলটা নিয়ে আয় তো, 2 বছর বাচ্চার 2 বছর বয়সের একটি বাচ্চা, তাকে বলা হচ্ছে জলের বোতলটা নিয়ে আয় তো, তোর কোথায় আছে, সে ঠিক নিয়ে আসে। হঠাৎ করে 2-3 মাসের মধ্যে সেটা দেখা গেল বন্ধ হয়ে গেল। এই টার্মটাকে বলা হয় ডেভেলপমেন্টাল রিগ্রেশন। মানে ডেভেলপমেন্ট হচ্ছে, বাড়ছে, আস্তে আস্তে একটা কথা, 2টো কথা, 3টে কথা হঠাৎ করে কমতে শুরু করলো। একটা কথা, 3টে কথার থেকে একটা কথা, একটা কথার থেকে কোনো না কথা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, যখন আপনি বুঝবেন যে এই অটিজম স্পেকট্রামের দিকে যাচ্ছে বাচ্চা। সো আগে যেটা করতো সোশ্যালাইজেশনের বলুন বা এই কথা বলা, হঠাৎ করে যদি ডাউন হয়ে যায়, হঠাৎ করে দেখছেন আপনার দিকে তাকাচ্ছে না, তাকানো বন্ধ হয়ে গেল, নো আই কন্ট্যাক্ট। আমরা যখন কোনো কারোর সাথে কথা বলি তখন দেখবেন তাকিয়ে কথা বলি, তার দিকে আই চোখে চোখ দিয়ে কথা বলি। অটিজম স্পেকট্রামে খুব ক্লাসিক্যাল হয়, ওরা তাকিয়ে কথা বলে না, ওরা এদিক ওদিক তাকাচ্ছে, এক্সপ্রেশন করছে, আপনি যা বলছেন সেটা শুনছে না, প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ, দুরন্ত, হ্যাঁ সবসময়। আর দেখবেন এদের অটিজম স্পেকট্রামে একটা খুব ইম্পর্টেন্ট হয় যে রুটিন চেঞ্জ করলে, ধরুন সারাদিনে ধরুন কথার কথা সকাল 7টার সময়ও ঘুম থেকে ওঠে, তারপরে ব্রেকফাস্ট খায়, তারপরে ধরুন স্কুলে যায়, তারপরে ধরুন এসে 2টোর সময় লাঞ্চ করে। এই রুটিন যদি কোনো কারণে আপনি চেঞ্জ করেন, হঠাৎ করে 7টার জায়গায় সেটা আপনি চেঞ্জ করে 10টার সময় করে ব্রেকফাস্ট মানে করেন, অনেক বেশি চেঞ্জেস চলে আসছে। একদম এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বাচ্চার মধ্যে হঠাৎ করে বেশ কিছু চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আর দেরি নয়, আর ডিলে করা নয়, কোনো চাইল্ড স্পেশালিস্টকে অবশ্যই কনসাল্ট করুন, এটা ভীষণ প্রয়োজন। আজকের মতো সময়টা একেবারে হাতে নেই, আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। যদি কেউ মিস করে গিয়ে থাকেন, অবশ্যই আমাদের এই প্রোগ্রাম দেখতে পারেন CTVN এর নিজস্ব ফেসবুক এবং ইউটিউবের পেজে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে সুন্দর আলোচনার জন্য। থ্যাংক ইউ। নমস্কার। বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন anti-aging treatments, laser therapy, unwanted hair reduction, chemical peels, hair fall solutions, skin polishing and brightening, pigmentation correction, skin tightening, tattoo removal, acne scar removal, warts and skin tag removal ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।